আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ কী? উপসর্গ কী কাজে ব্যবহৃত হয়? কোন কোন কাজে ব্যবহৃত হয়? সকল কিছু নিয়ে আলোচনা হবে। উপসর্গ সাধারণত হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় উপসর্গ। অতএব কোনো অর্থহীন শব্দাংশ অন্য কোনো শব্দের প্রথমে বসে যদি সে অর্থটিকে নতুন শব্দে গঠন বা পরিণত করে তখন সেটি উপসর্গ ব্যবহৃত হয়। যেমন হচ্ছে এখানে যদি আমরা লিখি তার যোগ এখানে যদি উপসর্গ যদি বয় একারে বে ব্যবহার করি তাহলে এখানে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে বেতার। তাহলে উপসর্গ হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে একটি নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় উপসর্গ। এবার আমরা দেখব উপসর্গ প্রশ্নটি কয় ভাগে আসে বা কিভাবে আসে। উপসর্গ সাধারণত প্রশ্নটি 5 ভাগে আসে। নিচে যেটি 1 নাম্বার হচ্ছে উপসর্গ, নিচের কোনটি উপসর্গ বা উপসর্গ নয় সেটি লিখিত করতে হবে। যেমন এখানে অতি, অভি, অনু, অপু এই 4টির মধ্যে কোনটি উপসর্গ নয় বলতে হবে। হ্যাঁ, উপসর্গ কিন্তু অপু উপসর্গ নয়। অতএব সবগুলো উপসর্গ মুখস্থ করে মনে রাখতে হবে এবং খাতায় লিখে লিখে উপসর্গ প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন কোন ভাষায় উপসর্গ বা কোন কোন ভাষায় উপসর্গ নয়। যেমন হচ্ছে খাঁটি বাংলা, তৎসম ও সংস্কৃতি, বিদেশি, ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু ইত্যাদি ভাষায় ব্যবহৃত হয় উপসর্গ। তারপর হচ্ছে উপসর্গ নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ। মানে একটি শব্দ ব্যবহার করে দিলে এখানকার যেটি দেখালাম অভি প্লাস যোগ, এখানে অভি প্লাস যোগ এই যোগ শব্দটি কোন কোন শব্দের সাথে যুক্ত হয়ে উপসর্গ তৈরি হয়েছে সেটি বোঝানো হয়েছে। যেমন এখানে অভি প্লাস যোগের সাথে যুক্ত হয়ে অভিযোগ শব্দ একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে। এটা এখানে 3 নম্বর প্রশ্নতে আসতে পারে। নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে উপসর্গ শব্দটি কী অর্থ প্রকাশ পায়। মানে একটি শব্দ এখানে যেমন অজানা শব্দের পূর্বে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে ও উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এরূপ ছকে যে উদাহরণগুলো আছে সেগুলো শব্দগুলো উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে এটাই ব্যবহৃত হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে কয়টি উপসর্গ রয়েছে। মানে একটি অনেক বড় শব্দ দিয়ে দিবে, যেমন হচ্ছে সমবিহার, এখানে কয়টি উপসর্গ রয়েছে। এখানে 4টি উপসর্গ রয়েছে। একটি হচ্ছে সম উপসর্গ, অভি একটা উপসর্গ, আরেকটা হচ্ছে একটা উপসর্গ, আরেকটা হচ্ছে এই 4টি উপসর্গ। তাহলে সমবিহারে মোট 4টি উপসর্গ রয়েছে। তারপরের প্রশ্নগুলো এখন দেখি। উপহার উপসর্গ যেটি যুক্ত হয় যেমন হচ্ছে উপ প্লাস হার। উপটি হচ্ছে উপসর্গ এবং হারটি হচ্ছে মূল শব্দ, এই দুটি মিলে তৈরি হয়েছে উপসর্গ হয়ে থাকে। উপসর্গ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। উপসর্গ শব্দটি বিশেষ্য পদ। যে উপসর্গটি ব্যবহৃত হবে সেটি অবশ্যই কোনো নাম বিশেষ্য পদে ব্যবহৃত হবে। উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত। উপসর্গ শব্দটি গ্রাহ্য বা দৃঢ় শব্দ। উপসর্গ শব্দটি পারস্পরিক ভাষিক শব্দ। তারপর উপসর্গ শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত। উপসর্গ যেটি ব্যবহৃত হয় উপ প্লাস সৃজ প্লাস অ। উপসর্গ অর্থ হচ্ছে অব্যয়পদ বা অব্যয়সূচক শব্দাংশ। বুদ্ধিগত উপসর্গ সামনে হচ্ছে উপ প্লাস স্বর্গ। আগের অধ্যায়ে কোন রোগের লক্ষণ, অতএব শব্দটি দৃঢ় বা দৃঢ় শব্দে ব্যবহৃত হয়েছে। এবার যে প্রথমে উপসর্গ সংজ্ঞাটি বলেছি সেই উপসর্গ সংজ্ঞাটি হচ্ছে এরকম। এই যে কোনো অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলা হয়। যেমন হচ্ছে অ প্লাস জানা অজানা, অভি প্লাস যোগ অভিযোগ, বে প্লাস তার বেতার প্রভৃতি ইত্যাদি। ইংরেজি
প্রফিক্স শব্দকে বাংলায় উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় শতাধিক উপসর্গ রয়েছে। উপসর্গর বৈশিষ্ট্য হলো, উপসর্গর বৈশিষ্ট্য হচ্ছে অর্থবাচক নেই, নিজস্ব কোনো অর্থবাচক নেই। যেমন একটি অ, এটির কোনো অর্থবাচক নেই, অয়, কিন্তু অর্থোদ্যোক্তা রয়েছে, এটির একটি অর্থোদ্যোক্তা মানে উচ্চারণ করার এরকম একটা রয়েছে। উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে পূর্বে বসে নতুন শব্দ গঠন করতে পারে। উপসর্গ প্রত্যেকটি এক একটি শাখায় খণ্ড বা খণ্ডাংশ, এদের নিজস্ব কোনো অর্থ নেই বা পৃথকভাবে ব্যবহৃত হয় না। কেবল ধাতু বা শব্দের পূর্বে, কেবল কোনো ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে এরা শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। উপসর্গ যখন শব্দ গঠন করে তখন গঠিত শব্দের মাধ্যমে মূল ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অর্থের পূর্ণতা সাধন করে। উপসর্গগুলো সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না বলে এদের রূপের কোনো পরিবর্তন হয় না। বিভক্তি বা প্রত্যয় কোনো যুক্ত হয় না এদের। যেমন হচ্ছে বিভক্তি হচ্ছে 8 প্রকার: ইয়ে, ইয়ের, তে ইত্যাদি ধরনের বিভক্তি রয়েছে। এই বিভক্তিগুলো কোনো যুক্ত হয় না, তাই এদের রূপের পরিবর্তন হয় না। উপসর্গের কাজ তাহলে কি? উপসর্গের কাজ হচ্ছে প্রায় 6টি হয়ে থাকে। একটি হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করবে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাবে, শব্দের অর্থের সংকোচন ঘটাবে, শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে, শব্দের অর্থের বিপরীত অর্থ প্রদান করবে। এটাই হচ্ছে হার। হার যোগে যে উপসর্গগুলো গঠন হয় সেগুলো হচ্ছে প্র, উপ, আ, বি, সম, উৎ, পরি, যেগুলো হচ্ছে প্রহার, প্র প্লাস হার সমান হচ্ছে প্রহার, যেটি হচ্ছে মারা, উপ প্লাস হার উপহার, আ প্লাস হার আহার খাওয়া, বি প্লাস হার ভ্রমণ, যেটি তারপর হচ্ছে সম প্লাস হার যেটি হচ্ছে সংহার, উৎ প্লাস হার উদ্ধার, তারপর হচ্ছে পরি প্লাস হার পরিহার। এখানে আরেকটি জিনিস আলোচনা করা হবে যেটি হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে কোনো শব্দ অর্থহীন শব্দাংশ অন্য কোনো শব্দের পরে বসে নতুন একটি শব্দ গঠন করবে, তখন সেটি হচ্ছে প্রত্যয়। মানে প্রত্যয়টি হচ্ছে অন্য কোনো একটি শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করবে। যেমন হচ্ছে প্রটি হচ্ছে একটি উপসর্গ, অন হচ্ছে একটি প্রত্যয় এবং চল এটি হচ্ছে মূল শব্দ, অতি হচ্ছে উপসর্গ, ব্র্যাকেটের মধ্যে যে প্রত্যয় এটি হচ্ছে মূল শব্দ, তারপর হচ্ছে অভিমানব। উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না, কিন্তু উপসর্গ ধাতু বা শব্দের পূর্বে বসে, কিন্তু প্রত্যয় ধাতু বা শব্দের পরে বসে। উপসর্গ অন্য শব্দের গঠনে বসে তার অর্থের পরিবর্তন ঘটায়। প্রত্যয় ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে। এগুলো হচ্ছে যেসব অব্যয়সূচক শব্দাংশ কৃতত্ব বা নাম শব্দের পূর্বে বসে অর্থের সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন ঘটায় তাকে সাধারণত উপসর্গ বলা হয়। এবং প্রত্যয় যে বর্ণ বা সমষ্টি অন্য কোনো শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। তারপরে হচ্ছে উপসর্গ ও বিভক্তির মতে উপসর্গ বিভক্তির মতো ব্যবহৃত হয় না, কোনো বিভক্তির মতো ব্যবহৃত হয় না, বিভক্তি অন্য কিছু এটি আলোচনা করা হবে। এবং প্রত্যয় সাধিত শব্দের সাথে কেবল বিভক্তি যুক্ত হলেই তা বাক্যে ব্যবহৃত হয়। এবার হচ্ছে উপসর্গ সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাঁটি বাংলা, উপসর্গ প্রায় বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা সংস্কৃতি, আর একটা হচ্ছে বিদেশি। খাঁটি বাংলায় হচ্ছে যেটি রয়েছে সেটি হচ্ছে 21টি রয়েছে। 21টি হচ্ছে অ, অঘা, অজ, আনা। অ দিয়ে রয়েছে 4টি এবং আ দিয়ে রয়েছে 4টি, আ, আর, আনো, আনব ইত্যাদি। এবং হ্রস্বই বা দীর্ঘ দিয়ে রয়েছে 2টি, ইতি, উন, উনা। কদ, কুনি, পাতিরাম, বি ভর, তারপর হচ্ছে সা, স, সু, হা ইত্যাদি হয়েছে। এটি মনে রাখার একটি উপায় হচ্ছে যেটি একটি হচ্ছে কদকুনি নামে একটা মেয়ে ছিল আর পাতিরাম নামে একটি ছেলে ছিল। একদিন তারা দুজনেই বিভোর ছিল। সে সময় পাতিরাম শশা মনে করে জুতা খেয়ে ফেলল
এমন এমন অবস্থা দেখে কতগুণী হা হয়ে গেল। এটি একটি মনে রাখার উপায়। আরেকটি মনে রাখার উপায় আছে, কিন্তু এই জিনিসটি সবচেয়ে সহজ। তারপর হচ্ছে তৎসম। তৎসম বা সংস্কৃতি ভাষায় হচ্ছে 20টি। প, প্র, পরা, অপ, সম 4টি। নি, অনু, অব, নির 4টি। দূর, বি, অদি, সু 4টি। উৎ, পরি, প্রতি, অতি এটা দিয়ে 4টি এবং হচ্ছে অপি, অভি, অপ, আ এগুলো দিয়ে মোট হচ্ছে 20টি। এটি মনে রাখার একটা নিজনা টেকনিক হচ্ছে, যে টেকনিকটা হলো সু। তৎসম সংস্কৃতি ভাষাটি মনে রাখার উপায় হচ্ছে অন্যভাবে হচ্ছে সু, অভি, অপি, অতি, দূর, তাদের থেকে তাদের প্রথম, পরাজয়, সম, পরিমাপ, অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন, নিবারণ, নিরক্ষর, উপনেতা, অধিষ্ঠানে, প্রতিদিন, আগমন, বিচরণ ইত্যাদি ভাবে মনে রাখা যায়। যেমন হচ্ছে আমরা মনে রাখতে পারি সুচরিত্রের অভি ও অপি, অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাপ, অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করার জন্য নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে প্রতিদিন আগমন ও বিচরণ করত। এবার যেটি রয়েছে বাংলা ও তৎসম ভাষা মিলে রয়েছে 4টি। যেমন হচ্ছে আ, সু, বি, নি। এটি আমরা ন্যাশনাল টেকনিক হচ্ছে আ, সু, বি, নি। এটি মনে করে থাকলেই পারা যাবে। তারপর হচ্ছে ফরাসি ভাষা, যেটি হচ্ছে বর, বদ, কম, না। এখানে 4টি রয়েছে বে, ব, নিমফি। তারপর হচ্ছে দরকার। তাহলে এটি একটি মনে করার একটা যেটা উপায় রয়েছে, সেটি হচ্ছে প্রথমবার শ্বশুর বাড়ি মিষ্টি না নিয়ে যাওয়ায় সবাই বলা শুরু করলো, বর, বদ, কম, না। বর, বদ, কম, না। তখন বউ তার ছোট ভাইকে বিবেককে বলল নিমফি দরকার। এই যে বর, বদ, কম, না। বিবেককে বলল নিমফি দরকার। আরবিতে রয়েছে 4টি আম, খাস, লা, বাজে। আম, খাস, লা, বাজে এর গরু খয়ের। যেটি মনে রাখার উপায় হচ্ছে গরু খয়ের, বাজে, আম, খাস, না। ইংরেজিতে হচ্ছে 4টি হেড, সাব, ফুল, হাফ। যেটি হচ্ছে হেড, সাব, হাফ, ফুল মানে হচ্ছে হেড, সাব, অর্ধেক, বোকা। তারপর হচ্ছে হিন্দিতে একটি রয়েছে উপসর্গ, যেটি হচ্ছে